Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর সিলেবাসটা একটু দেখব এবং তার সঙ্গে প্রথম গল্পটির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো প্রথমে দেখো, বাংলা একাদশ শ্রেণী পূর্ণমান 40 নম্বরের কোশ্চেন থাকে সেমিস্টার 1। তো এখানে দেখো প্রথম গল্পটি কি আছে, পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আছে একটি প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আছে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপর আছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। তারপর আছে একটি আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এর অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর একটি ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভাড়া রাও, এর অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ। এরপর ভাষার একটা চ্যাপ্টার রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। তারপরে রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। তারপরে ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। এরপর আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। প্রথম পর্বটাতে রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। পর্ব দ্বিতীয়তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈত্যজীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এরপর দেখো নম্বর ডিভিশনটা একটু তোমরা দেখে নাও যে কী ক্রম নম্বরটা থাকে। এবার প্রথম সেমিস্টার এমসিকিউ থাকবে, অর্থাৎ ছোটো কোশ্চেন থাকবে, যেখানে 40 মার্কসের কোশ্চেন থাকবে। তো প্রথমে গল্প থেকে থাকবে 8 নম্বর, 8 একে 8 1 নম্বরের প্রশ্ন থাকবে, 8 একে 8 মানে 8টা প্রশ্ন থাকবে 8 নম্বর। এরপর প্রবন্ধ থেকে থাকবে 5টা কোশ্চেন, অর্থাৎ 5 একে 5। কবিতা থেকে থাকবে 7টি কোশ্চেন, 7 থেকে 7। তারপরে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে 5টি কোশ্চেন, এখানে 5 নম্বর। ভাষা থেকে থাকবে 10 নম্বরের কোশ্চেন। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নম্বর কোশ্চেন। তাহলে টোটাল দেখো আমরা যোগ করে দেখতে পাচ্ছি, এখানে 5 + 10 10 5 + 10 10 20 27 7 5 12 12টা 20 মানে 20 20 40 নম্বরের টোটাল পরীক্ষা। তাহলে এইটা বোঝা গেল যে সিলেবাসে তোমাদের কী কী থাকছে, কত নম্বর। প্রথমে যে গল্পটা রয়েছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে লেখকের একটু পরিচিতি আমরা জেনে নিই। প্রখ্যাত বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর কাঁচরাপাড়ার কাছে মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন মৃণালিনী দেবী এবং তাদের আদিবাড়ি ছিল যশোর জেলার বর্তমান উত্তর 24 পরগনা জেলার বনগ্রাম মহকুমা অবস্থিত ইছামতি নদীর তীরে ব্যারাকপুর গ্রামে। শিক্ষা জীবন কী ছিল? গ্রামের পাঠশালায় পড়ার পর বিভূতিভূষণ বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। 1914 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পরীক্ষায় প্রথমভাবে পাস করেন। 1916 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ থেকে তিনি প্রথম বিভাগে আইএ পাস করেন। 1918 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে তিনি বিএ পাস করেন। তার কর্মজীবনটা আমরা দেখি যে বিভূতিভূষণ হুগলি জেলার জাঙ্গিপাড়ার মাইনর স্কুলে এবং দক্ষিণ 24 পরগনার হরিনাবি গ্রামের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং গোরক্ষণী সভার প্রচারকের চাকরি নিয়ে বাংলা, অসম, ত্রিপুরা প্রভৃতি স্থানে ভ্রমণ করেন। সাহিত্য চর্চা, তিনি ভাগলপুর সার্কেলে কাজ করার সময় তার প্রথম অমর উপন্যাস পথের পাঁচালী লেখেন। বিভূতিভূষণের অন্যতম সেরা কয়েকটি উপন্যাস হলো অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, কেদার রাজা ইত্যাদি। কিছু গল্প সংকলন হলো মেঘমল্লার, কিন্নর দল, ক্ষণভঙ্গুর, মৌরিকুল ইত্যাদি। স্মৃতিরেখা, অতিনাঙ্কুর হলো বিভূতিভূষণের অন্যতম বিখ্যাত জীবনীমূলক রচনা। এছাড়াও তিনি আরও কিছু কিছু রচনা করেছেন। কিশোরদের জন্য চাঁদের পাহাড়, হীরামানিক জলে, মিসমিদের কবচ। তিনি মারা গেছেন 1950 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। আমরা প্রথমে এই গল্পটির বিষয় সংক্ষেপটা একটু জেনে নিই, এরপরে আমরা ছোটো কোশ্চেনগুলো করব। গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহাহরি চাটুর্যে সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন। তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন। তারক্ষুর ও খেজুর গাছ কেটেছে, তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল সহায়রীর, কিন্তু অন্নপূর্ণা শান্ত স্বরে তা আক্রমণ করে, কারণ বড় মেয়ে খেন্তি যথেষ্ট পরিণত হয়ে উঠেছে। অথচ সহায়রী তার বিয়ের ব্যবস্থা না করে রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছে। গ্রামে গুজব উঠেছে এবার সহায়রীকে একঘরে করা হবে। এই ব্যাপারে অন্নপূর্ণা সহায়রীকে সচেতন করারও প্রয়োজন ছিল। এমন সময় 14-15 বছরের খেন্তি তার আরও 2টি বোন রাধি ও পুটিকে সঙ্গে নিয়ে পেকে হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাঁটা নিয়ে বাড়িতে ঢোকে। ছোট একটি বোনের হাতে আছে পুঁই পাতায়
জড়ানো কিছু কুচো চিংড়ি। বাড়িতে ঢুকেই খেন্তি বোনের হাত থেকে মাছটা পরম উৎসাহে নিয়ে বলে যে গয়াবটির কাছ থেকে সে ধারে চিংড়ি মাছগুলো এনেছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য। অন্নপূর্ণা এই কথা আরও ক্রুদ্ধ ওঠেন। প্রায় শুকিয়ে যাওয়া পুঁইডাটা বাগান থেকে কারা কেটে ফেলে দিয়েছে সেগুলি কুড়িয়ে এনেছে খেন্তি। তিনি তক্ষুনি সব ফেলে দিতে বলেন। লোভের কারণে খেন্তি তিরস্কৃত হয়। ছোট মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে পুঁই শাকের বোঝা টেনে নিয়ে গিয়ে খিড়কির পুকুরে ফেলে দেয়। শহরে কুন্তিদেশ্বরে মেয়ের পক্ষ নিয়ে কিছু বলতে গিয়ে বাধা পান অন্নপূর্ণার কাছে। খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু অন্নপূর্ণা রেগে যান অন্য কারণে। বিয়ের বয়স হয়েছে যে মেয়ের, তার এই লোভ বা পরের বাগানে ঘুরে বেড়ানো মোটেই ভালো কাজ নয়। কিন্তু মায়ের মন একসময় স্নেহার্দ্র হয়ে যায়। তাই বকাবকি করার পর যে কটা পুঁইটা ফেলে দেওয়ার পরও ছিল সেগুলি সযত্নে রেঁধে খেন্তির পাতে দেন তিনি। খেন্তি অবাক হয়, শেষে তৃপ্তি সহকারে খায়। এই দৃশ্য দেখে দুই চোখ ভরে যায় অন্নপূর্ণার। গ্রামের মাথা ছিলেন কালীময়। তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসাবে ঠিক করে দেন। আশীর্বাদ হয়, কিন্তু ছেলের স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে জেনে শহরে খেন্তির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হন না। এর ফলে চণ্ডীমণ্ডপে ডেকে শহরকে কালীময়ের সমাজচ্যুতির ভয় দেখান। শহরে কিন্তু পুরোর মতোই উদাসীন। অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজপোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু শাবল দিয়ে তুলে নিয়ে আসেন। অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পারেন। বিবাহযোগ্যা মেয়েকে নিয়ে বনে শহরে চুরি করতে যাওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে স্বামীকে তীব্র ভর্ৎসনা করেন। ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে এক ফাঁকা জমিতে একটি পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে মাকে সেটি দেখায়। জামা কাপড় শখ শুনে তার কিছুই নেই, কেবল তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চাল গুঁড়া, ময়দা, নারকেল ও গুড় দিয়ে পিঠে ভাজছিলেন। নরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে খেতে দিলেন। খেন্তি পরম তৃপ্তিতে খেলো, আর সকলের চেয়ে একটু বেশি করেই খেলো। সেই বছরই বৈশাখ মাসে এক দুঃসম্পর্কের আত্মীয়র ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। পাত্রের বয়স প্রায় 40 হবে। শহরে বাড়ি চুন ইটের ব্যবসা করে যথেষ্ট আয় করেছে। অন্নপূর্ণা দুশ্চিন্তায় ছিলেন, তার এই ভোজনপটু মেয়েটিকে কি তারা বুঝতে পারবে? খেন্তি আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শহরকে অনুরোধ করেছিল, কিন্তু পণের 250 টাকা বাকি থাকার জন্য বাবা তাকে ঘরে আনতে পারেননি। ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হলো। খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে খবর দিল না, পরিবর্তে টালায় শহরেই এক দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে তাকে রেখে এলো। সেখানেই খেন্তি মারা যায়। পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর জন্য বসেছেন। পুটি ও রাধি পুরোনোতে উদ্গ্রীব হয়ে বসে আছে। তাদের মনে পড়ছে দিদি কত খেতে ভালোবাসত। খেন্তির কথা মনে করে অন্নপূর্ণার চক্ষু সজল হয়ে ওঠে। জ্যোৎস্না উঠল, দেখা গেল খেন্তির লাগানো সেই পুঁই গাছটি মাচার উপর নধর সুপুষ্ট জীবনের লাবণী ভরপুর হয়ে উঠেছে। তো এই ছিল গল্পটির সারাংশ, বা এটি তার বিষয় সংক্ষেপ। এইটি থেকে তোমরা গল্পটা সম্বন্ধে মোটামুটি আজ করতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি এই কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।